বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, এই সংবিধানের বেশ কিছু জায়গায় পরিবর্তনের জন্য সংবিধান সংস্কার কমিশন একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তো এই প্রতিবেদন অনুযায়ী আমাদের সংবিধানের কোন কোন অনুচ্ছেদগুলো, কোন কোন অধ্যায়গুলোতে পরিবর্তন আনা হয়েছে, কোন কোন টার্মগুলো পরিবর্তন আনা হয়েছে, কেন আনা হয়েছে, তার ব্যাখ্যা কিন্তু সংবিধান সংস্কার কমিশন দিয়েছে। এক জায়গায় কি কি পরিবর্তন আনা যায় আর এক জায়গায় কেন পরিবর্তন আনবে সেই কারণ যৌক্তিকতা দেখানো হয়েছে। তো আমি গত একটা ভিডিওতে সংবিধান সংস্কার নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। আমি বলেছিলাম সিরিজ প্রতিবেদন করব এই ব্যাপারে। তো এখানে আমি বাংলাদেশের যে আমাদের সংবিধান বর্তমান আছে সেই সংবিধান সংস্কার কমিশন কি পরিবর্তনটা সুপারিশ করেছে সেইটা, এবং এবং সুপারিশকৃত যে ধারাগুলো, এগুলোর পিছনে যৌক্তিকতা কি, সুপারিশের যে যৌক্তিকতা, এই তিনটা জিনিসকে একটা প্যারালালি আমি এটা আসলে আলোচনা করব। তারা যা লিখেছে সেটাই আর কি ব্যাখ্যা করব আর কি। তো ভিডিওগুলো আপনারা দেখুন। আজকে প্রস্তাবনা এবং প্রথম ভাগটা আলোচনা করা হবে এবং আস্তে আস্তে বাদবাকি ভিডিওগুলো দেওয়া হবে। ঠিক আছে? তো প্রস্তাবনার প্রথমেই আমরা পড়ব আমাদের বর্তমান সংবিধানে কি আছে, তারপরে পড়ব সংবিধান সুপারিশটা কি করেছে, এবং সবশেষে আমি যেটা পড়ব এই সুপারিশের কারণগুলো কি, ব্যাখ্যাগুলো। ঠিক আছে? আচ্ছা, তো সংবিধানের প্রস্তাবনায় যেটা দেয়া আছে যে আমরা বাংলাদেশের জনগণ, এটা আমাদের বর্তমান সংবিধানে, বাংলাদেশের জনগণ 1971 সালের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া, এই যে এই কথাটা উল্লেখ আছে এখানে, স্বাধীনতার ঘোষণার কথাটা, ঠিক আছে, জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছি। ওকে, তো এইটা ছিল আমাদের সংবিধানের প্রস্তাবনার প্রথম দিকের লাইন আর কি। প্রথম তো বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে বা পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে, এটা তো শুরু করেছে। তারপরে এই কথাগুলো, এখন এই কথাগুলো আমাদের বর্তমানে যেটা চেঞ্জ এনেছে দেখেন, যে আমরা বাংলাদেশের জনগণ যারা এই ভূখণ্ডের মানুষের মুক্তির লক্ষ্যে ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে, মানে সংগ্রামের ধারাবাহিকতায় জনযুদ্ধ কথাটা ব্যবহার করেছে এখানে। এখানে যেমন ছিল কি যে ঐতিহাসিক সংগ্রামের কথাটা, ঠিক আছে, কিন্তু এখানে ঐতিহাসিক সংগ্রামের জায়গায় জনযুদ্ধ কথাটা কিন্তু উল্লেখ করা আছে। স্বাধীনতা অর্জন করিয়াছি এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছি। তো একটা ব্যাপার এখানে খেয়াল করেন, যে আমাদের এই সংবিধানের প্রস্তাবনায় 26 তারিখে যে স্বাধীনতা ঘোষণা করার কথাটা বলা আছে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই, এখানে সেটা পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয়ত, এখানে বলা আছে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে, এখানে মুক্তির জন্য এবং সংগ্রামের কথাটা উল্লেখ, কিন্তু এখানে সংগ্রামের বদলে জনযুদ্ধ কথাটা উল্লেখ আছে এবং স্বাধীনতা অর্জনের কথাটা যেটা বলা আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে স্বাধীনতার ঘোষণা কথাটা বাদ দিয়ে এখানে লেখা আছে যে ও আমাদের যে 71-এর যে ঘটনাটা, মানে ঐতিহাসিক সংগ্রামের, সেটা তো বলা হয়েছেই। এর পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় যে স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ আসলে প্রতিরোধ গড়ে তুলেছে সেইটার কথা কিন্তু বলা আছে। তার মানে 24-এর কথাটা এখানে বলা আছে। আচ্ছা, এবার আসি, আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তির সংগ্রামে, জাতীয় মুক্তির সংগ্রামে, ঠিক আছে, জাতীয় মুক্তির সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদের প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, তাহলে সেই মহান আদর্শগুলো কি কি আমাদের বর্তমান সংবিধানে উল্লেখ করা আছে? সেই মহান আদর্শগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আচ্ছা, এগুলো হবে রাষ্ট্রের, মানে সংবিধানের মূলনীতি আর কি। আর এখানে আমাদের যে বর্তমানে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেখানে কিন্তু লেখা আছে যে আমাদের শহীদদের যে প্রাণ উৎসর্গটা হয়েছে বা প্রাণ উৎসর্গ করেছে, তারা প্রাণ উৎসর্গ করার জন্য আসলে তাদেরকে আমরা পরম শ্রদ্ধার সাথে আসলে স্মরণ করছি এবং অঙ্গীকার করতেছি কি, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এর যে আদর্শ, তাহলে এখানে যে আদর্শটার কথা বলা আছে, এখানে কিন্তু জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই আদর্শগুলোর কথা বলা আছে আমাদের বর্তমান সংবিধানে। কিন্তু সুপারিশ যেটা করেছে সংস্কার, সেখানে বলা আছে যে সাম্যের কথা
মানবিক মর্যাদার কথা, সামাজিক সুবিচারের কথা। এই সকল আদর্শগুলোর কথা এখানে বলা আছে। ঠিক আছে, তাহলে আদর্শগত দিকটা কিন্তু এখানে পরিবর্তন দেখা যাচ্ছে একটু। ঠিক আছে, এই আদর্শ কি করছে, বাংলাদেশের মানুষকে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এবং গণতন্ত্র ও বৈষম্যহীনতার যে আদর্শ 2024-এর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে একতাবদ্ধ করেছিল। তার মানে স্বাধীনতা যুদ্ধের আদর্শ হিসেবে দেখানো হয়েছে এখানে সাম্যটাকে, মানবিক মর্যাদাকে এবং সামাজিক সুবিচারকে। আর 24-এর যে গণঅভ্যুত্থান হয়ে গেল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, সেখানে আদর্শ দেখানো হয়েছে গণতন্ত্র এবং বৈষম্যহীনতা। এই সকল মহান আদর্শ হবে কি আমাদের রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। ঠিক আছে, আচ্ছা এবার আসি, আমরাও আরো অঙ্গীকার করিতেছি যে, এটা আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী, যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। এই যে আপনাদের একটা বিষয়টা বলে অনেকে কনফিউজ হয়ে যায় যে গণতন্ত্র আর সমাজতন্ত্র একসাথে কিভাবে। গণতন্ত্র তো হচ্ছে আপনার মনে করেন এই যে নির্বাচন পদ্ধতি বলি বা সরকারকে চুজ করি যে এই পদ্ধতিটা, ঠিক আছে, সরকার পরিচালনার। কিন্তু সমাজতন্ত্র তো একটা অর্থনৈতিক সিস্টেম আর কি। এটা সমাজতন্ত্রের কন্ট্রাডিক্টরি হতে পারে পুঁজিতন্ত্র। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, তো গণতান্ত্রিক পদ্ধতিতে একটি শোষণ মুক্ত সমাজতন্ত্র সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা, সুবিচার নিশ্চিত হইবে। আর এখানে তার পরিপ্রেক্ষিতে সংস্কার কমিশন যেই সকল ব্যাপারগুলো আর কি দেখানো হয়েছে, যে আমাদের জনগণ সার্বভৌম অধিকার প্রয়োগের মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্রকে সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহণ করে জনগণের জন্য একটি সংবিধান রচনা করা হবে। তার মানে বর্তমানে যে সংবিধান কমিশন মূলনীতির সুপারিশ করেছে সেগুলোর মধ্যে রয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার আর গণতন্ত্র। ঠিক আছে, এখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার হচ্ছে 71-এর আদর্শ, গণতন্ত্র আর হচ্ছে বৈষম্যহীনতা হচ্ছে 24-এর আদর্শ। ঠিক আছে, এইভাবেই আমাদের সংবিধানটা আর কি এটাকে মূলনীতি গ্রহণ করে নতুন সংবিধান মানে সংবিধান সংস্কারটা আর কি হবে বলতে, যে সংবিধান বাংলাদেশের জনগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, যে সংবিধানের স্বাধীন সত্তায় যৌথ জাতীয় বিকাশ সুনিশ্চিত করবে এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অধিকার সংরক্ষণ করবে। এই সংবিধানটা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অধিকার সংরক্ষণ করবে। আচ্ছা, তো এবার আসি আমাদের মূল প্রতিবেদনে, মানে বর্তমানের প্রতিবেদনে, সরি, সংবিধানে, বর্তমান সংবিধানে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে স্বাধীন সত্তায় সমৃদ্ধ লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সংগতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি। দেখেন এখানে কিন্তু কয়েকটা কথা উল্লেখ করেছে, যে আমাদের প্রস্তাবনা যেহেতু, তো আমাদের প্রস্তাবনা এখানে বলা আছে বর্তমান সংবিধানে যে ঘোষণা করতেছি কি, যে আমরা আসলে আন্তর্জাতিক শান্তি এবং সহযোগিতার ক্ষেত্রে যদি পূর্ণ ভূমিকা পালন করতে পারি, মানবজাতির প্রগতিশীল যে আশা আকাঙ্ক্ষা এর সাথে সংগতিটা রক্ষা করতে হবে অবশ্যই, এবং স্বাধীন সত্তায় যাতে সমৃদ্ধি লাভ করতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায় অভিব্যক্তি রূপে এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা, ইহার সংরক্ষণ, রক্ষণ, সমর্থন, নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। তার মানে এখানে জনগণের কর্তব্যটা কি সেটাও বলে দেওয়া হয়েছে। আর অন্যদিকে সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানে আছে, আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সংবিধানের প্রতিটি নাগরিক সংবিধান প্রতিটি নাগরিককে পরস্পরের প্রতি অধিকার, কর্তব্য, জবাবদিহিতার চেতনায় সংঘবদ্ধ করবে। মানে প্রত্যেককে সংঘবদ্ধ করবে কোন চেতনায়? একের প্রতি আরেকের যে অধিকারটা, একের প্রতি আরেকের যে কর্তব্যটা এবং জবাবদিহিতার বিষয়টা, সর্বদা রাষ্ট্র পরিচালনায় জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করিবে। তার মানে কোন স্বৈরশাসক যাতে জন্মাতে না পারে, জনপ্রতিনিধিত্ব যাতে থাকে। ঠিক আছে, এবং আন্তর্জাতিক শান্তি সহযোগিতার নীতিকে অনুসরণ করবে, স্বাধীন, সার্বভৌম, সমুন্নত রাখবে। জনগণের সম্মতি নিয়ে এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশ সংবিধান হিসেবে গ্রহণ করছি। আচ্ছা, এখন এই একটা বেসিক পার্থক্য এখানে, যে আমাদের বর্তমানে যে সংস্কার কমিশন তারা বলতেছে যে জনগণতন্ত্রী বাংলাদেশ, কিন্তু আমাদের বাংলাদেশের এদিকে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো এই যে গণপ্রজাতন্ত্রী আর জনগণতন্ত্রী বাংলাদেশ বা জনগণতন্ত্রী বাংলাদেশ, এই ক্ষেত্রে কিন্তু একটা পার্থক্য রয়ে গেছে, এবং এটা কেন, কারণটা কি, সেই কারণটা আবার
সংবিধান কমিশন ব্যাখ্যা করেছে যে কারণটা কি, একটু পরে আমি বলছি কারণটা কি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় প্রস্তাবনায় কিন্তু আছে যে এত দ্বারা আমাদের এই গণপরিষদ মানে তৎকালীন যে গণপরিষদ ছিল সেই গণপরিষদ 1319 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ মোতাবেক 1972 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 4 তারিখে এই সংবিধান রচনা বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম। তার মানে এখানে একটা অঙ্গীকার, মানে একটা গ্রহণ যে করলো, এই যে আমরা ডিক্লারেশন দিই না, ডিক্লারেশনটা দেওয়া হলো এখানে। এখন একটা ব্যাপার দেখেন, আমাদের সংবিধান যে সংস্কার কমিশনের যে প্রস্তাবনাটা সেখানে কিন্তু এই তারিখটা উল্লেখ নাই, এই তারিখটা উল্লেখ নাই, তারিখ মিসিং, তারিখ মিসিং। এইটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা প্রতিবেদন হয়েছে। প্রতিবেদনের মধ্যে বলা আছে, মানে বলা হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশনের এখতিয়ার হচ্ছে এই সংবিধানের সংস্কারের জায়গায় সংস্কার করা, এমন কোনো পরিবর্তন না আনা যেটা কিনা কি সংবিধানটাকে আসলে বদলে দিচ্ছে। এখন দেখেন, বর্তমান সংবিধানে এই যে তারিখের কথাটা উল্লেখ আছে, এটা তো সংবিধান গঠনের তারিখ, কিন্তু এই ব্যাপারটা কিন্তু এখানে কোনো স্বীকৃতি দেওয়া নাই যে সংবিধানটা আসলে কবে গঠন হচ্ছে বা কি আসে বিষয়। তো এই ক্ষেত্রে কিন্তু তারা মানে অনেকেই দেখলাম যে প্রতিবেদনে এই ধরনের একটা প্রশ্ন করেছে, এটা কি আসলে আমাদের বর্তমান সংবিধান যেটা আছে তা কি প্রশ্নবিদ্ধ করে কিনা এই ব্যাপার নিয়ে। আচ্ছা, যাই হোক, এবার আসি আমরা যে প্রস্তাবনা যে করেছে সংবিধান সংস্কার কমিশন, তাদের প্রস্তাবনার তো একটা বা সুপারিশগুলো করেছে, এই সুপারিশের তো ভ্যালিড রিজন থাকবে যে কি কারণে এই সুপারিশগুলো করা হয়েছে, সেই রিজনগুলো আবার তারা দিয়েছে। দেখেন, একটা বিষয় সেটা হচ্ছে, আমরা কয়েকটা বিষয় একটু হাইলাইট করি। যেমন প্রথম বিষয় হচ্ছে, ভাই জনগণতান্ত্রিক কেন, জনগণতান্ত্রিক বাংলাদেশ কেন, এটা তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ছিল, এই কারণটা কেন, এটার ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে, দেখেন, প্রজাতন্ত্র শব্দটি, এই যে প্রজাতন্ত্র শব্দটি, এটি নিয়ে কমিশনের কাছে জনসমাজের অনেক সদস্য আপত্তি জানিয়েছে। আপত্তিটার ভিত্তিটা কি? আপত্তিটার ভিত্তি হচ্ছে যে এই প্রজাতন্ত্রী কথাটার সাথে আসলে অগণতান্ত্রিক চরিত্র এবং শাসকদের সামন্তবাদী বা জমিদার সুলভ আচরণ একটা বহিঃপ্রকাশ ঘটে, যে প্রজাতন্ত্র, হ্যাঁ, জমিদার সুলভ আচরণ, এবং এইটা আসলে দেখা যায় যে শাসকদেরকে একটা সামন্তবাদী চেতনার একটা স্তম্ভ হয়ে দাঁড়ায়। এই কারণে কমিশন চিন্তা করছে যে এটা প্রজাতন্ত্রী না, এখানে নাগরিকদের অধিকারটা আসলে স্বীকৃতি দেওয়া হবে। এবং এই যে এই শব্দগুলোর বিভ্রান্তি এড়ানোর জন্য, তাহলে দুইটা কারণ, একটা হচ্ছে নাগরিক হিসেবে, প্রজা হিসেবে না, নাগরিক হিসেবে স্বীকৃতি দেন, এবং শব্দের বিভ্রান্ত এড়ানোর জন্য জনগণতন্ত্রী বাংলাদেশ বলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে, ঠিক আছে? যেখানে দুইটা জিনিস সুরক্ষা হবে, একটা কি, যে গণতান্ত্রিক মূল্যবোধ, গণতন্ত্র, আরেকটা নাগরিকদের মর্যাদা সুসংহত হবে, ঠিক আছে? এটা ছিল তাদের এই যে নাম পরিবর্তনের ব্যাখ্যাটা। আচ্ছা, এবার আসি যে আরো কিছু কথা আছে, যে এখানে নতুন করে অ্যাড করা হলো আমাদের আদর্শ হিসেবে বা মূলনীতি হিসেবে সাম্য, সাম্য, তারপরে হচ্ছে আপনার সাম্য, তারপরে যে মানবিক মর্যাদা বা সামাজিক সুবিচার বা গণতন্ত্র। এই গণতন্ত্র বাদে বাদবাকিগুলোতে বদল করে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এখানে মূলনীতি হিসেবে করা হলো। এগুলোর কারণ কি? এর কারণ হিসেবে এখানে দেখানো হয়েছে যে স্বাধীনতা যুদ্ধে মূলনীতি আসলে তিনটি দেখা গিয়েছে। সেই মূলনীতি তিনটি কি কি? সকলের সাম্য, সাম্যর জন্য তো আসলে লড়াই করা, বা মানবিক মর্যাদার জন্য, সামাজিক সুবিচারের জন্য, এই এবং 24-এর যেই বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা তো গণতান্ত্রিক চেতনা, বৈষম্য বিরোধী, ঠিক আছে? তো এগুলাই আসলে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন, এবং সেই প্রতিফলনটাকেই এই জন্য রাষ্ট্রের মূলনীতি করা হয়েছে আর কি। এটা তাদের সুপারিশের আসলে যৌক্তিকতা তারা এভাবে দেখিয়েছেন, ঠিক আছে? এবং এর মাধ্যমে কি দেখা যাবে, যে একটা অন্তর্ভুক্তিমূলক, অধিকতর অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত সমাজ গঠন সম্ভব হবে, এবং প্রত্যেকের সেখানে সামাজিক অধিকারটা আসলে নিশ্চিত করা যাবে, ঠিক আছে? এবং এখানে আরেকটা বিষয়, যে বহুত্ববাদের কথা বলা আছে, বহুত্ববাদকে গ্রহণ করার কথা বলা আছে। বহুত্ববাদ দিয়ে বহু যে ভাষা, বহু সংস্কৃতি, বহু ধর্মবিশ্বাস, বহু নৃতাত্ত্বিক পরিচয়, এই সকল মানুষের নির্বিশেষে আসলে সমমর্যাদায় অভিষিক্ত করবে। এই কারণে এই পরিবর্তনগুলা দেওয়া আছে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আপাতত সংবিধানের প্রস্তাবনার ক্ষেত্রে। এবার আসবো সংবিধানের প্রথম ভাগ, সেই ভাগে কি পরিবর্তন আনা হয়েছে, দ্বিতীয় ভাগ এবং সংবিধানের কাঠামোগত কিছু পরিবর্তন আনা হয়েছে, সেগুলো ব্যাখ্যা করব, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমাদের সংবিধানের প্রথম ভাগ, যেটা আছে প্রজাতন্ত্র। তো সংবিধান সংস্কার কমিশন প্রজাতন্ত্র কথাটাকে বদলে দিয়ে
তারা সুপারিশ করেছে এটা যাতে নাগরিকতন্ত্র হয়। প্রজাতন্ত্র আর নাগরিকতন্ত্র। আমি একটু আগেই বলে আসছি প্রজাতন্ত্র এবং নাগরিকতন্ত্রের মধ্যে পার্থক্যটা কি, কেন করতে যাচ্ছে, এখানেও সেটা ব্যাখ্যা করা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে আপনার প্রজাতন্ত্র দ্বারা, যেটা আমি আগেও বললাম, যে অগণতান্ত্রিক চরিত্র এবং শাসকদের জমিদার সুলভ আচরণের প্রতিফলন ঘটে। এবং এই প্রজাতন্ত্র শব্দটা আসলে অনেক বিভ্রান্তি ছড়ায়, এবং এই বিভ্রান্তিগুলো এড়ানোর জন্যই প্রজাতন্ত্র আর এই গণপ্রজাতন্ত্র বাংলাদেশ এই দুইটা কথার পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো ব্যবহার করা হয়েছে। জনগণতন্ত্রী। তো দেখেন, আপনারা এখানে দেখবেন যে এই যে আমাদের সংবিধানের প্রথম ভাগ প্রজাতন্ত্রের যে ১ নম্বর অনুচ্ছেদ, সেখানে কিন্তু লেখা আছে যে বাংলাদেশ একটি একক, স্বাধীন, সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। মানে বাংলাদেশ একটা প্রজাতন্ত্র যেটা একক, স্বাধীন ও সার্বভৌম, এবং এর নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কিন্তু এই প্রজাতন্ত্র কেটে দিয়ে এখন যেটা আসবে সেটা হচ্ছে নাগরিকতন্ত্র। নাগরিকতন্ত্র। তাহলে বাংলাদেশ একটা নাগরিকতন্ত্র হবে, আর এর নাম হবে জনগণ জনগণতন্ত্রী বাংলাদেশ। ঠিক আছে? এটা হবে বাংলাদেশের নাম। গেল বাংলাদেশের তাহলে প্রথম অনুচ্ছেদ সংবিধানের আমরা বুঝলাম। দ্বিতীয় অনুচ্ছেদে দুইটা অংশ আছে। একটা হচ্ছে দেখেন আপনারা যে রাষ্ট্রীয় সীমানা, আর ২ এর ক তে আছে, এটা তো ২ নম্বর অনুচ্ছেদ, আর ২ এর ক অনুচ্ছেদে আছে রাষ্ট্র ধর্ম। তো এখানে কি করা হয়েছে যে রাষ্ট্রের যে সীমানা, রাষ্ট্রের সীমানার ক্ষেত্রে যেটা বলা আছে, এই ক্ষেত্রে কোনো পরিবর্তন সংস্কার কমিশন সুপারিশ করেনি। সংস্কার কমিশন এক্ষেত্রে কোনো পরিবর্তন সুপারিশ করেনি। তবে আমি একটু সীমানাটা বলে শোনাই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। যে ১৯৭১ সালের ২৬শে মার্চ তারিখে স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পূর্বে যে সকল এলাকা লইয়া পূর্ব পাকিস্তান গঠিত হয়েছিল বা গঠিত ছিল, আর তো সে এবং যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের সীমানাভুক্ত হইতে পারে। তো এটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা, আসলে তাই আর কি। এবার আসি রাষ্ট্র ধর্মের ব্যাপারটা। দেখেন এখানে বলা আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের সমমর্যাদা বা সম অধিকার নিশ্চিত করবে, মানে সকলের সমান অধিকার নিশ্চিত করছে। ঠিক তেমনি ভাবে আপনার সংবিধান সংস্কার কমিশনও আসলে এই ব্যাপারটা আপাতত বহাল রাখছে, রাষ্ট্রধর্মের ব্যাপারটা, এবং তারা এই ব্যাপারে এখনো মানে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি যে আসলে কি হবে বিষয়টা। তবে একটা ব্যাপার সুপারিশে আসছে, সেটা হচ্ছে এই যে আমাদের সংবিধানের শুরুতে যেটা বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে কিছু কথা লেখা আছে, সেই কথাগুলো আর কি পরিবর্তন করে আমি আপনাকে একটু দেখাচ্ছি। যেমন এখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে অথবা পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। তো এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। ঠিক আছে? এই ব্যাপারগুলো এখানে অন্তর্ভুক্ত করা বলা হয়েছে। আচ্ছা, কিছু ভালো চেঞ্জ আনা হয়েছে, বা ভালো খারাপ বলার আসলে উপায় নাই। তো কিছু চেঞ্জ আনা হয়েছে রাষ্ট্রভাষার ক্ষেত্রে। দেখেন এখানে লেখা আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। ৩ প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলার কথা উল্লেখ আছে। এখন একটা ব্যাপার একটু বলি, যে আপনার এই যে রাষ্ট্র ভাষার কথাটা, এখানে বলা হচ্ছে যে নাগরিকতন্ত্র, প্রজাতন্ত্র তো হবে না, নাগরিকতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। তাহলে অন্যান্য ভাষার কি হবে? সেই ভাষার ক্ষেত্রে বলছে যে সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত সকল ভাষা এদেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। তো এটা কিন্তু আসলে সকল মাতৃভাষাকে আসলে ভাষার একটা সুরক্ষা প্রদান করে, তাই না? যে কোনো ভাষার ক্ষেত্রে বহু ভাষার লোকিত আছে, তাই না? তো এই ব্যাপারটা কিন্তু এখানে চেঞ্জ আনা হয়েছে, যে নাগরিকতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, তবে নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত সকল ভাষাই হচ্ছে কি প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। আচ্ছা, আমাদের সংবিধানের যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক যেগুলো, এগুলো আসলে পরিবর্তন করা হয়নি। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম ১০ শ্রেণী থাকবে ৪ ১ অনুযায়ী, ৪ ২ অনুযায়ী সবুজ ক্ষেত্রের উপরে যে রক্তবর্ণের বৃত্ত ভরাট করা আমাদের বাংলাদেশের পতাকা, সেটা একই রকম থাকবে। এবং জাতীয় প্রতীক হিসেবে উভয় পাশে ধানের শীষ বিশিষ্ট
পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং তাহার শীর্ষদেশে পাট গাছের ৩টি পরস্পর সংযুক্ত পাতা এবং উভয় পাশে ২টি করিয়াদি তারকা, এই ব্যাপারটা একই রকম থাকবে। তাহলে এই ক্ষেত্রে পরিবর্তন আনা হয় নাই। একটা অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। এই যে ৪ ক অনুচ্ছেদটাকে সম্পূর্ণ বাতিল করা হয়েছে। যে জাতির পিতার প্রতিকৃতি, এই ব্যাপারটা আসলে বাতিল করা হয়েছে, সংবিধান সুপারিশ বাতিল করেছে। এখন কেন বাতিল করেছে তার ব্যাখ্যা তারা ২ ক্ষেত্রেই দিয়েছে। তারা এইখানে যে বাতিল করেছে সে ব্যাপারে এখানে ব্যাখ্যা দিয়েছে, আবার সুপারিশের কারণ যে দর্শানো সেখানেও কিন্তু তারা ব্যাখ্যাটা দিয়েছে। ব্যাখ্যাটা আমি একটু বলি যে জনাব শেখ মুজিবুর রহমান তার প্রতিকৃতি প্রদর্শন বাধ্যতামূলক বিধানটা বিলুপ্ত করা হলো। এর কারণ কি? এর কারণ হিসেবে তারা বলছে যে যেকোনো একটা ব্যক্তি বন্দনা সৃষ্টি করে এটা। ওই ব্যক্তি বন্দনা থেকে কিন্তু আসলে স্বৈরতন্ত্রের পথটা সুগম হয়। তো এই দিক থেকে আসলে বাংলাদেশের যে অগণিত মানুষের আত্মত্যাগ, অগণিত মানুষের যে নেতৃত্ব, অবদান, এই সকল বিষয়টা কিন্তু আসলে কি নেগলেক্ট করা হয় এই জাতির পিতা কথাটাকে তুলে ধরার মাধ্যমে। সুতরাং তারা বলেছে যে একক ব্যক্তিকে জাতির পিতা হিসেবে অভিহিত করা আসলে ঐতিহাসিক ভিত্তি বা বাস্তবতা নেই। আমি একটু পরে যখন আবার ব্যাখ্যা করব যে এই আরেকটু যুক্তি কেন, সেই যুক্তিগুলো কিন্তু আরো কিছু উদাহরণ সহ যুক্তি আছে, সেটা একটু পরে আমি ব্যাখ্যা করব, ঠিক আছে? আচ্ছা, রাজধানী যে ৫-এর ১ রাজধানী ঢাকা, ২ হচ্ছে রাজধানীর সীমানা আইন দ্বারা নির্ধারিত, এটা পরিবর্তন করা হয় নাই। নাগরিকত্বের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনটা আমার মনে হয় যে জরুরি ছিল। দেখেন এখানে বলা আছে আমাদের ৬-এর ২-এ যে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি। এই যে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি, বাংলাদেশের জনগণ হলেই কি জাতি হিসেবে বাঙালি হবে? আমাদের তো বহুজাতিক কান্ট্রি একটা, অনেক জাতি রয়েছে। তো এই ক্ষেত্রে এই যে এই কথাটা কিন্তু বাদ দেওয়া হয়েছে যে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি, এটা কমিশন বিলুপ্ত করার সুপারিশ করেছে আর কি, ঠিক আছে? ৬-এর ২-এ। আর ২-এর মধ্যে হচ্ছে নাগরিক হিসেবে বাংলাদেশী, এটা লাইন রেখেছে যে তাহলে এই ৬-এর ২-এর সম্পূর্ণ সংস্কারটা কি লাইন লিখেছে? সংস্কারটা হবে এরকম যে ৬-এর ২-এর অনুচ্ছেদটা হবে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। কোন জাতিগত বিষয়টা কিন্তু এখানে জাতিগোষ্ঠীর বিষয়টা পরিচয় করে না, কারণ জাতীয়তাবাদ টার্মটাই তারা বাদ দিচ্ছে। যে ৬-এর ২-এ যে জাতিগোষ্ঠীর পরিচয় বাঙালি জাতি হিসেবে পরিচিত করা, এটা আসলে অন্যান্য যে সকল জাতিগোষ্ঠী আছে তাদেরকে অবহেলিত বা উপেক্ষিত বোধ করতে পারে, এই জন্য এটাকে বাতিল করা হয়েছে। আচ্ছা, তারপরে একটা পরিবর্তন আনা হয়েছে হচ্ছে ৭-এর ক্ষেত্রে। দেখেন ৭-এর এই সংবিধানের প্রাধান্য বা এই সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, এই বিষয়গুলো কিন্তু আসলে বিলুপ্তির সুপারিশ, ৭-এর কটাকেও বিলুপ্তি করার সুপারিশ দিয়েছে। এইটা এই ৭-এর ক এটাকে বিলুপ্তি করার সুপারিশ করা হয়েছে। আবার ৭-এর খ সংবিধানের মৌলিক ধরন, এই ৭-এর খটাকেও বিলুপ্তি করার সুপারিশ করা হয়েছে, ঠিক আছে? এগুলা বিলুপ্তি করা হয়েছে। এর কারণ কি? এর কারণও ব্যাখ্যা করা হবে। আর কি কি বিলুপ্তি? বিলুপ্তি বলতে তো এই ধারাগুলো বাতিল আর কি। তো আমরা একটু ধারাগুলো পড়ি যে ধারাগুলোর মধ্যে কি ছিল। দেখেন ৭-এর ক তে ছিল কোন ব্যক্তি শক্তি প্রদর্শন, শক্তি প্রয়োগের মাধ্যমে বা কোনো অসাংবিধানিক পন্থায়, মানে সংবিধানে নাই এরকম কোনো পন্থায় সংবিধানের এই সংবিধান ইহার কোনো অনুচ্ছেদ রদ, ব্রহিত, বাতিল, স্থগিত কিংবা উহা করিবার উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস, প্রত্যয় পরাহত করিলে বা উহা করিবার উদ্যোগ গ্রহণ করিলে বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে, ঠিক আছে? এবং ওই রাষ্ট্রদ্রোহিতা অপরাধে দোষী ব্যক্তি, তার দোষী আসলে কি আছে যে কোনো কার্য করতে সহযোগিতা বা উস্কানি প্রদান করলে এই ধরনের কার্যক্রম, মানে যে দোষী ব্যক্তি সে তো দোষী, যে ব্যক্তি করেছে, এবং তাকে যারা সহযোগিতা করেছে বা এই কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন, অনুসমর্থন করেছে, ঠিক আছে? এই ধরনের অপরাধ, সেই অপরাধের জন্য কি নির্ধারিত দণ্ড মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে, তার মানে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এখন এই যে বিষয়টা যে সংবিধানের কোনো অনুচ্ছেদটাকে অসাংবিধানিক পন্থায় যদি করা হয়, যেমন অসাংবিধানিক পন্থা আছে, সাংবিধানিক পন্থা হচ্ছে ২/৩ সদস্যের ভোট, এই ব্যাপারগুলো হচ্ছে সাংবিধানিক পন্থা। কিন্তু অসাংবিধানিক উপায়ে যদি এই পরিবর্তন করতে চায়, বাতিল করতে চায় বা অর্থ উস্কানি দেয়, তখন কিন্তু আসলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আর কমিশনের সুপারিশ অনুযায়ী যে এই ধরনের ব্যাপারগুলো আসলে সমালোচনার যে অধিকারটা, এটাকে সীমিত করে
এবং মানুষের মত প্রকাশের যে মৌলিক অধিকার এটাকে ক্ষুণ্ণ করে এবং সংবিধানের প্রতি আস্থা বিশ্বাসেরকে আসলে এটাকে পরাহত করে। এর পরাহত করে এর কারণ তো এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সুতরাং এই অনুচ্ছেদটা আসলে বাতিল করা হলো এই ব্যাপারে আরকি। বাতিল করার জন্য সুপারিশ করা হচ্ছে আরকি। ৭ কটাও সেভাবে বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে এর কারণ কি? ৭ খতে বলা আছে যে সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদে যাহাই কিছু থাকুক না কেন, বুঝেন কথাটা? সংবিধানের ১৪২ সংবিধান সংশোধনের ক্ষেত্রে, ঠিক আছে? সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, ৯ এর ক ভাগে বর্ণিত অনুচ্ছেদের বিধানাবলীর সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ নং অনুচ্ছেদ সংবিধানের অনন্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ বিধানাবলীর সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্যান্য পন্থায় সংশোধন অযোগ্য হইবে। তার মানে এখানে দেখা যাচ্ছে সংবিধানের বেশ কিছু অধ্যায়, বেশ কিছু অনুচ্ছেদের কথা বলা আছে যেগুলাকে কিনা কেউ পরিবর্তন করতে পারবে না, কোনো ধরনের চেঞ্জ আনতে পারবে না, মানে এগুলা মৌলিক। এই ব্যাপারে সংবিধানের কাঠামোগত পরিবর্তন আনা যাবে না। তার মধ্যে রয়েছে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তারপরে ৯ সাপেক্ষে, ৯ এর ক সাপেক্ষে তৃতীয় ভাগ, হ্যাঁ, তারপর ১৫০ নাম্বার অনুচ্ছেদ, এই ব্যাপারগুলো এগুলো আসলে পরিবর্তন করা যাবে না। তো এখন সংবিধান কমিশনের কথা হচ্ছে যে এর মাধ্যমে তো সংবিধানের প্রায় ১/৩ বেশি বিধান আপনারা সংশোধন অযোগ্য বলতেছেন। তো সংশোধন অযোগ্য এই ব্যাপারটা তো অযৌক্তিক। কেননা ভবিষ্যতের সংসদকে আসলে সংবিধানটা সংশোধনের ব্যাপারে এটা বাধা সৃষ্টি করবে এবং সংবিধানের বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধক সৃষ্টি করবে। যে কারণে ৭ খটাকেও বিলুপ্ত করার কথা বলা হচ্ছে। আচ্ছা, এই ছিল প্রথম অধ্যায় থেকে। এবার আসি যে এই ধরনের বিলুপ্তির তারা যে কারণগুলো দর্শাইছে, এখানে তো কারণ কিছু বললাম, আরো কিছু কথা তারা আসলে বলছে, সেগুলো আমি একটু বিশ্লেষণ করি উদাহরণ সহ যেগুলো দিয়েছে। যেমন প্রথমে আসি আপনার নাগরিকতন্ত্র কথাটা, প্রজাতন্ত্রবাদ, সেটা তো আমি বললামই যে এখানে জমিদার সুলভ আচরণের প্রতিফলন। ভাষার ক্ষেত্রে আমি এটাও বললাম যে আসলে মাতৃভাষার স্বীকৃতি দিয়েছে অন্যান্য সকল, যেটা কিনা কি অন্যান্য ভাষাকে যেন সাইড না করে তারা যাতে সঠিক সাংস্কৃতিক বিকাশটা করতে পারে, ঐতিহ্য সংরক্ষণ করতে পারে এবং ঐতিহ্য প্রসার করতে পারে, ঠিক আছে, বৈচিত্র্যময় সংস্কৃতিটাকে সংরক্ষণ করতে পারে, বহুভাষিক স্বীকৃতি দান করেছে এবং জাতীয় পরিচয়ে তাদের অবদানকে স্বীকৃতি প্রদান করা হয়েছে, ঠিক আছে। তারপরে আপনি দেখেন যে এই যে প্রতিকৃতির ব্যাপারটা, দেখেন প্রতিকৃতির ব্যাপারে উদাহরণ কিন্তু দিয়েছে যে ওইটা একটু আগে বললাম যে এটা স্বৈরতান্ত্রিক শাসকদের আসলে বেশি এনকারেজ করে, ঠিক আছে, এনকারেজ করে। প্লাস আপনার এখানে কিছু উদাহরণ দিয়েছে, যেমন বিশ্বের কিছু কিছু দেশ আছে, যেমন সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন দেখা যেত যে আপনার জোসেফ স্টালিনের আহ, প্রতিকৃতি বা চীনের মাও সেতুং এর প্রতিকৃতি বা উত্তর কোরিয়া কিম জং উনের প্রতিকৃতি, এই প্রতিকৃতিগুলো আসলে তাদের সাধারণ মানে তুলে রাখা বাধ্যতামূলক। তো এগুলো তো আসলে স্বৈরতন্ত্রের পথকে সুগম করে, তাই না, ব্যক্তি বন্দনা সৃষ্টি, এই কারণে কিন্তু আসলে বাতিল করা। তারপরে এই যে অন্যান্য মানুষের ত্যাগকে ছোট করে, এই ব্যাপারগুলো দেখে। নাগরিকতন্ত্রের কথাটাও বললাম, এখানে তাই বলা আছে। আর সংবিধান সংশোধন কেন অযোগ্য, ঠিক আছে, তারপরে এই যে অযোগ্যর কথাগুলো এগুলো তো সব বলাই হলো যে এই সকল কারণে এই ব্যাপারগুলো আসলে অযোগ্য আর কি। এই 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 বিধানগুলো বাদ দেওয়া হলো, এটা আসলে সংবিধানের বিকাশকে ব্যাহত করে। মানুষের থ্রেট করলে আসলে সমালোচনার অধিকারটাকে হরণ করা হয়, মৌলিক অধিকারকে হরণ করা হয়। তো এই ছিল আজকের মতো সংবিধানের প্রস্তাবনা এবং সংবিধানের প্রথম অধ্যায়। আমি আস্তে আস্তে দ্বিতীয় অধ্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সবগুলো বিভাগে আমি আস্তে আস্তে ব্যাখ্যা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।